নমস্কার বন্ধুরা, আজ আমি পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পটলবাবুর বিপদ গল্পটি। আশা করি গল্পটা শুনে তোমাদের খুব ভালো লাগবে। পটলবাবু খুন হয়েছেন, অথচ তার লাশ পাওয়া যাচ্ছে না। এইটাই সবাইকে ভাবিয়ে তুলেছে। খুন হওয়া ব্যাপারটা নিয়ে অবশ্য সন্দেহ নেই, কারণ তাকে খুন করার হুমকি দিয়েছিল ভীমরুল। আর ভীমরুল যদি কাউকে খুন করার হুমকি দেয়, তবে সেই লোক নিজেকে নিহত হবে বলে ধরেই নিতে পারে। কারণ ভীমরুল হলো এক সাংঘাতিক আততায়ী। পুলিশ টুলিশ তার টিকিরও নাগাল পায় না, অথচ সে বহাল তবিয়তেই তার পছন্দ মতো লোককে খুন করে বেড়ায়, তাও আবার আগে থেকে তাকে সতর্ক করে দিয়ে। পটলবাবু অবশ্য লোক সুবিধের নন। সোনার উপর ব্যবসায় তার লাখো লাখো টাকা আয়, সুদের কারবারও আছে। তাছাড়া তার আবার একটি পোষা গুন্ডা বাহিনীও আছে। পটলবাবুর হয়ে এই গুন্ডাগুলোই আদায় উসুল করে। রথতলা এবং আশপাশের অঞ্চল পটলবাবুর ভয়ে তটস্থ। মাস কয়েক আগে শ্রীমন্ত নামে একটা গরিব লোক বইয়ের গয়না বাঁধা রেখে পটলবাবুর কাছ থেকে 500 টাকা ধার নিয়েছিল। শোধ দিতে না পারায় কয়েক মাসে পটলবাবুর নিজস্ব সুদের হারে ধার বেড়ে সুদে আসলে দাঁড়ালো 5,000। শ্রীমন্তর তো মাথায় হাত। যাই হোক, হঠাৎ শ্রীমন্ত একটা লটারিতে 5 লাখ টাকা প্রাইজ পেয়ে গেল। আনন্দে সে তখন আত্মহারা। ঠিক সেই সময় পটলবাবুর গুন্ডারা গিয়ে হাজির। তারা বলল, সুদে আসলে পটলবাবুর পাওনা ওই 5 লাখই দাঁড়িয়েছে। শ্রীমন্তকে মারধর করে তারা লটারির টিকিটটা কেড়ে নিয়ে এলো। পটলবাবু দিব্যি হাসতে হাসতে প্রাইজের টাকাটা বাগিয়ে নিলেন। এই ঘটনার কয়েকদিন পরেই ভীমরুলের চিঠি এলো। সেই মার্কা মারা নীল রঙের খামের ওপর একটা ভীমরুলের ছবি, ভেতরে নীল চিরকুটে পরিষ্কার হাতের লেখায় কয়েকটা কথা। তোমার পাপের সীমা ছাড়িয়েছে, মরার জন্য প্রস্তুত হও। 24 ঘন্টার মধ্যে শ্রীমন্তর 5 লাখ টাকা ও তৎসহ ক্ষমা ভিক্ষার মূল্য স্বরূপ আরও 10,000 টাকা তাকে প্রত্যর্পণ করতে পারলে ভালো, নইলে আর 7 দিনের মধ্যেই তোমাকে খুন করা হবে। তোমার জম ভীমরুল। ভীমরুলের চিঠি ইয়ার্কির ব্যাপার নয়, সুতরাং উদ্বিগ্ন পটলবাবু পুলিশের কাছে গেলেন। দারোগাবাবু চিঠিটা তাচ্ছিল্যের চোখে দেখে হাই তুলে বললেন, আমাদের কিছু করার নেই মশাই, উড়ো চিঠির পিছনে ছোটা আমাদের কর্ম নয়। উত্তেজিত পটলবাবু বললেন, উড়ো কি মশাই, এ যে ভীমরুলের চিঠি। সে তো জানি মশাই, কিন্তু ঘটনাটা না ঘটলে তো আর কিছু করতে পারি না। আগে ঘটুক, তারপর দেখা যাবে। আসলে পুলিশও পটলবাবুকে ভালো চোখে দেখে না। পটলবাবু তখন এসে ধরলেন গোয়েন্দা বরদাচরণকে। বাবা বরদা, আমি যে মারা পড়তে চলেছি। বরদা একটু হেসে বলল, শুভস্য শীঘ্রম। তার মানে তুমি কি আমার মৃত্যু চাইছো? ভোট নিলে দেখবেন জনমত তাই চাইছে। তবে আমি গোয়েন্দা, আর্তকে রক্ষা করাই আমার কাজ। দেখি চিঠিটা। বড়দা চিঠিটা ভালো করে দেখল, নিজে ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে আঙুলের ছাপ খুঁজল, পেল না। পোষা কুকুর টমিকে চিঠি শুকিয়ে খানিক এদিক ওদিক খুঁজে এলো। তারপর চিঠিটা ফেরত দিয়ে বলল, 7 দিন একটু সাবধানে থাকবেন। সাবধানে থাকবো? তুমি তো বলেই খালাস, সাবধানে থাকলেই কি ভীমরুল রেহাই দেবে? সে যে ভীমরুলের মতোই 7 হাত জলের তলায় গিয়ে হুল দেয়। কেন, আপনার তো একটা গুন্ডা বাহিনী আছে বলে শুনেছি, তারাই আপনাকে পাহারা দেবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পটলবাবু বললেন, তা তারা দেবে, কিন্তু তারা বেশি বুদ্ধি ধরে না। গায়ের জোর দিয়ে কি আর সব কাজ হয়? শুনেছি ভীমরুল তুখোড় চালাক। কোথা দিয়ে যে তার মৃত্যুবাণ আসবে কে জানে। বাপু বরদাচরণ, তোমাকে মোটা টাকা দেব, আমাকে পাহারা দেওয়ার ভারটা তুমিই নাও। বরদাচরণ পটলবাবুকে পছন্দ করে না, তা বলে পটলবাবু খুন হন সেটাও সে চায় না। বলল, পটলবাবু, আমার হাতে এখন অনেক কাজ। চারদিকে অপরাধের সংখ্যা যেমন বাড়ছে, গোয়েন্দাদের ব্যস্ততাও তেমনই বাড়ছে।
3টে দিন কোনো রকমে যদি কাটিয়ে দিতে পারেন তাহলে চতুর্থ দিন থেকে আমি আপনার নিরাপত্তার ভার নেব। আগামী 3 দিন আমি বড়ই ব্যস্ত। তবে আমি বলি কি, ওই বেচারার টাকাগুলো দিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। পটলবাবু খ্যাঁক করে উঠলেন, হকের টাকা দিয়ে দিলেই হবে? ধর্ম বলে একটা ব্যাপার আছে না? ও তাই তো, ধর্ম বলেও তো একটা কথা আছে। পটলবাবু বরদাচরণের ফি বাবদ 5,000 টাকা অগ্রিম দিয়ে বিদায় নিয়ে বাড়ি ফিরলেন। কিন্তু বুকের ধুকপুকানিটা যাচ্ছে না। রাতে ঘুম আসে না, খিদে পায় না, কাজে মন দিতে পারে না। তার 3জন বিশ্বস্ত দেহরক্ষীর মধ্যে ন্যাপা হলো প্রাক্তন, বিশাল চেহারা, যার গায়ে পেশি কিলবিল করছে। দ্বিতীয় দেহরক্ষী হলো কুংফু ক্যারাটের ওস্তাদ গুলে। 3 নম্বর দেহরক্ষী স্বর্ণপদকজয়ী মুষ্টিযোদ্ধা হারু। তারা পটলবাবুর কাছ থেকে মোটা বেতন পায়। সন্ডাগুন্ডার কাজে তাদের খুব দর, তবে বুদ্ধির ব্যাপারে তাদের খামতি আছে। কিন্তু ভীমরুল অতি বুদ্ধিমান, সে মোটা দাগের কাজ করে না। পটলবাবু খুবই দুশ্চিন্তার মধ্যে রইলেন। স্থির করলেন 3 দিন আর ঘরের বাইরে যাবেন না। দ্বিতীয় দিন সকালে মহিতোষ নামে এক মহাজন এলো। মোটা সুদে লাখ টাকা ধার নিয়েছিল। সুদে আসলে 2 লাখ টাকা শোধ দিতে এসেছে, সঙ্গে 2জন পাইক। টাকা পয়সার লেনদেন হয় নিচের বৈঠকখানার পাশের ঘরে। এ ঘরে সিন্দুক টিন্দুক আছে। পটলবাবু তার দেহরক্ষীদের কখনো এ ঘরে ঢুকতে দেন না। লেনদেনের সময় তিনি সব সময়ই একা থাকেন। মক্কেলরাও একাই সেই ঘরে ঢুকতে পায়। পটলবাবু ঘরে ঢুকে মহিতোষকে ডেকে পাঠালেন। কিন্তু মহিতোষ যখন ঘরে ঢুকলো তখন পটলবাবুর এক গাল মাছি। লোকটা মোটেই মহিতোষ নয়। পটলবাবু শুধু আহ করে 2বার চিৎকার করার অবকাশ পেয়েছিলেন। তারপর যে কি হলো তা কেউ জানে না। ঘণ্টাখানেক পরেও ঘর থেকে কেউ বেরোচ্ছে না দেখে বাড়ির লোকজন জড়ো হলো। বিস্তর ডাকাডাকি আর চেঁচামেচির পর দরজা ভেঙে দেখা গেল মহিতোষ নামে আগন্তুক এবং পটলবাবু কারও চিহ্ন নেই। গণ্ডগোলের সুযোগে মহিতোষের পাইক 2জনও পালিয়েছে। ঘরের মোটা গড়াদের একটা জানালা ভাঙা, কিন্তু জানলা দিয়ে পটলবাবুকে নিয়ে যদি আততায় বেরিয়েও গিয়ে থাকে তাহলেই বা সে কী করে বাড়ির উঁচু পাঁচিল ডিঙোলো, কিংবা কী করেই বা দারোয়ানের চোখ এড়িয়ে ফটক দিয়ে বেরোলো। পুলিশ এসে সর্বত্র তন্ন করে খুঁজে বলল, এটা গুম কেস, খুনের কেস বলা যাবে না। যাই হোক, সবাই ধরে নিল শুধু গুম নয়, গুম করে পটলবাবুকে খুনও করা হয়েছে। কারণ ভীমরুলের যেই কথা সেই কাজ। লাশটা অবশ্যই 2-4 দিনের মধ্যে পাওয়া যাবে। কিন্তু 1 দিন 2 দিন করে 7 দিন কাটতে চলল। পটলবাবুর লাশের কোনো হদিশ হলো না। পটলবাবুর 4 ছেলে গিয়ে বরদাচরণকে ধরে পড়ল। বাবা আপনার ওপর খুব ভরসা করেছিলেন, কিন্তু আপনি তো বাবাকে রক্ষা করতে পারলেন না। এখন কি হবে? বরদাচরণ নানা রকম কেস নিয়ে সর্বদাই ভাবিত। গম্ভীর মুখে শুধু বলল, বাবার লাশটাও যে পাওয়া যাচ্ছে না। ভীমরুলকে ধরার ব্যাপারেও তো কিছু হচ্ছে না। বিরক্ত হয়ে বটলবাবুর ছেলেরা ফিরে এলো। গভীর রাত। বরদাচরণ তার দোতলার ঘরে একটা কেস হিস্ট্রি লিখছে। গভীর চিন্তামগ্ন। হঠাৎ খোলা জানলা দিয়ে ঘরের মধ্যে একটা ঢিল এসে পড়ল। ঢিলে বাঁধা একটা কাগজ। বরদাচরণ ঢিলটা কুড়িয়ে নিয়ে কাগজটা খুলে দেখল, তাতে লেখা, কাহার পাড়ায় মজা পুকুরের ধারে পটলের লাশ পড়ে আছে, ভীমরুল। বরদাচরণ কাগজটা মুড়ে পকেটে রাখল। তারা নেই, লাশ তো আর উঠে পালাবে না, সকালে গিয়ে দেখলেই হবে। সকালে দেরিতে ঘুম থেকে উঠে একটু গড়িমসি করে যখন বড়দা মজা পুকুরের কাছে পৌঁছলো তখন সেখানে লাশ টাশ দেখা গেল না। মজা পুকুর খুব নির্জন জায়গা, চারিদিকে ঘন কষার বন। দিনে দুপুরেও এখানে কেউ বড় একটা আসে না। এক সময় ডাকাতের আড্ডা ছিল। ডাকাতে কালীবাড়ির ধ্বংসাবশেষ আজও বিদ্যমান। চারদিকটা ঘুরে দেখে বড়দা পুকুরের ধারে এসে দেখল একটা রোগামতো ছোটোখাটো চেহারা লোক পুকুরের একধারে বসে ছিপ দিয়ে নিবিষ্ট মনে মাছ ধরার চেষ্টা করছে। একটু আগেও লোকটা এখানে ছিল না।
বরদাচরণ লোকটার দিকে অবহেলার চোখে একটু চেয়ে আড়মোড়া ভেঙে হাই তুলে খুব আলগা গলায় বলল, কটা মাছ পেলেন? লোকটা বরদাচরণের দিকে ফিরেও তাকালো না, কিন্তু একটু চাপা গলায় বলল, একটা মাছ ধরবো বলেই বসে আছি, বড় মাছ, খুব লেজে খেলাচ্ছে। বরদাচরণ একটু হেসে বলল, বড় মাছ ধরতে হলে উপযুক্ত টোপ চাই তো, তা টোপটা কি? সেইটি বড় মাছটার কাছে জানতে চাইছি। বরদাচরণ একটু ভেবে বলল, বড় মাছটা টোপ গিলবে না, তবে আপোষ করতে রাজি আছে। লোকটা ছিপ গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ালো। নিতান্তই হেঁটো ধুতি আর কামিজ গায়ে একটা গেঁয়ো লোক, বয়স 30-এর আশেপাশে, মুখখানা একদম ভাবলেশহীন। বরদাচরণের দিকে না তাকিয়ে মাথাটা নিচু রেখে বলল, আপোষটা কীরকম? পটলবাবুকে মোহিত সেজে আমি সরিয়েছি বটে, তা বলে আমি তার সমর্থক নই। লোকটা আমার মক্কেল, তাকে রক্ষা করা আমার কর্তব্য। রোগা ভোগা লোকটা নিচু গলাতেই বলল, ভীমরুলের চাকে খোঁচা দিয়েছেন, আপনার সাহস আছে বটে। আমি ভীমরুলের শত্রু নই। পটলকে না মারলে এলাকায় শান্তি থাকবে না, ওকে আমার হাতে ছেড়ে দিন। মাথা নেড়ে বড়দা বলল, তা হয় না, তাকে মারলে আমার শর্ত ভঙ্গ হবে। তাহলে তো ভীমরুলের সঙ্গে শত্রুতাই আপনি চান? আমার যে কথা সেই কাজ। না, ভীমরুলের মুখ রক্ষার ব্যবস্থাও ভেবে রেখেছি। কি ব্যবস্থা? পটলকে বলেছি, প্রাণ বাঁচাতে গেলে তাকে দেশত্যাগ করতে হবে এবং অন্য জায়গায় অন্য নামে বেঁচে থাকতে হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না। সে যে বেঁচে আছে এ কথা কেউ জানবে না। সে যদি আর কখনো এ তল্লাটে আসে, না, সে ভয় আর নেই। আপনার ভয়ে সে আধমরা। আর শ্রীমন্তের টাকাটা? পটল আমার সঙ্গে পালানোর সময় নগদ 5,10,000 আলাদা করে শ্রীমন্তর জন্য নিয়েছিল। টাকাটা কাল রাত্রেই শ্রীমন্ত পেয়ে গেছে। ভীমরুল এবার একটু হাসল, বলল, চোরের ওপর বাটপারি করেছেন, তবু আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি একজন দক্ষ গোয়েন্দা। ধন্যবাদ। ছোটোখাটো লোকটা ছিপটা হাতে নিয়ে কষার বনের মধ্যে ঢুকে কোথায় চলে গেল কে জানে। বরদাচরণ বাড়িতে ফিরে এসে তার দোতলার ঘরের পাশে পুরনো লেপ তোশকের মস্ত কাঠের বাক্স খুলে পটলবাবুকে বের করল। পটলবাবু তখন চি করছেন। তা পটলবাবু, এবার কি করবেন? প্রাণ রক্ষা করো বড়দা, তারপর কি করব ভাবা যাবে। প্রাণের ভয় আর নেই। ভীমরুল শর্তাধীন আপনাকে রেহাই দেবে, কিন্তু আপনি যাবেন কোথায়? হিমালয়ে। সাধু হবেন নাকি? না না, ব্যবসা আমার রক্তে। হিমালয়ে মেলা সাধু। আমি ঠিক করেছি সাধুদের চাল, ডাল, আটা, লোটা কম্বল, কৌপিন ইত্যাদি সাপ্লাই দেওয়ার ব্যবসা করব। সাধুদের সাপ্লাই দেবেন? টাকা দেবে কে? ভক্তরা দেবে বাবা। ওসব আমার ছক করা আছে। পটলের ব্যবসা বুদ্ধি দেখে বড়দা অবাক হয়ে গেল। শেষ হলো শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পটল বাবুর বিপদ গল্পটি। নমস্কার বন্ধুরা, যদি গল্পটি ভালো লাগে তাহলে গল্পটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।